100-এরও বেশি সেনা হতাহতের পর এবার অস্ত্রের মজুদে শেষ আমেরিকার। 5 সপ্তাহ চালাতে পারবে যুদ্ধ। ইরানের ফাঁদে কি আটকা যুক্তরাষ্ট্র? ছাত্র জনতা পুলিশ সংঘর্ষের রণক্ষেত্র দিল্লি। আন্দোলন ছড়িয়েছে ভারত জুড়ে। মোদির আলোচনার প্রস্তাব ফিরিয়ে কি শর্ত দিল ছাত্ররা? কারাগারের চারপাশে কুমির দিয়ে হামাসকে পাহারা ইসরায়েলের। বর্বর নেতানিয়াহুর দেশের এমন কাণ্ডে কি ব্যবস্থা নেবে জাতিসংঘ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানের হামলায় 100-এরও বেশি মার্কিন সেনা হতাহতের পর এবার আরেক বিপর্যয়ের মুখে পড়েছে আমেরিকা। ইরানের বিরুদ্ধে আর মাত্র 4 থেকে 5 সপ্তাহ যুদ্ধ চালাতে পারবে ট্রাম্পের দেশ। অস্ত্রের মজুদ কমে যাওয়ায় আর যুদ্ধ চালাতে পারবে না তারা। এছাড়াও হরমুজের পর এবার বাব আল মান্দ বন্ধ করে দিয়েছে ইরানের মিত্র হুথিরা। ইরানের নির্দেশে লোহিত সাগরে জ্বলে উঠেছে তারা। এমন পরিস্থিতিতে বাড়ছে তেলের দাম। সব মিলে শুধু আমেরিকার পরাজয় নয়, হুমকির মুখে কি বিশ্ব বাণিজ্য? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের হামলায় 100-এরও বেশি মার্কিন সেনা হতাহতের পর এবার শেষ হয়ে আসছে আমেরিকার অস্ত্রের মজুদ। বড়জোর আর 4 থেকে 5 সপ্তাহ ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারবে দেশটি। আরও খারাপ খবর, গেল 43 বছরের মধ্যে এই প্রথম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে আমেরিকার তেলের মজুদও, যার কারণে ভেঙে পড়তে পারে দেশটির অর্থনীতির চাকা। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে এ সংকটের কথা জানিয়েছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। এমনকি যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রের মজুদ, বিশেষ করে ড্রোন ও মিসাইলের সংখ্যা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ড্রোন ও মিসাইল সরবরাহ কমে আসার ফলে আগামী দিনগুলোতে যুদ্ধ চালিয়ে নেওয়া ট্রাম্প প্রশাসনের জন্য অত্যন্ত কঠিন হবে। এমনকি অস্ত্রের মজুদ কমে আসার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগন। বিশ্লেষকরা বলছেন, সামনে সংকট এতটাই গুরুতর হতে পারে যে মার্কিন জনগণের তোপের মুখে নিজের ক্ষমতা টিকে রাখাই ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের তেলের মজুদ 311 মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। দেশটির আইন অনুযায়ী ন্যূনতম 250 মিলিয়ন ব্যারেল তেলের মজুদ বজায় রাখা বাধ্যতামূলক। এ মজুদ আগস্টের মধ্যে ফুরিয়ে এলে মার্কিন প্রেসিডেন্টকে ঝুঁকতে হবে দক্ষিণ আমেরিকার দিকে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ এবং যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্যে তেল সংগ্রহ ট্রাম্প প্রশাসনের জন্য চ্যালেঞ্জিং হবে। আর যুদ্ধ শুধু ড্রোন আর মিসাইলের খেলা না, সেখানে অর্থনীতিও সমানভাবে টিকে রাখতে হয়। ইরানের শর্ত না মেনে হরমুজ প্রণালী পার হওয়ার সময় আবারও বাণিজ্যিক জাহাজ তেহরানের হামলার শিকার হয়েছে। ফলে বুধবার রাতভর ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্টকম। তেহরানের সলামচে বর্ডার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে জর্ডান ও বাহরাইনের বিভিন্ন স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা বহাল রেখেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমনকি ইরানের নির্দেশে জ্বলে উঠেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। লোহিত সাগরে সৌদি আরবের 2টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তারা। হরমুজ প্রণালীতে ইরানের হামলা এবং লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধ না হলে ইরানের সেতু এবং জ্বালানি অবকাঠামোতে হামলা বহাল রাখার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে তাদের কৃতকর্মের জন্য চরম মূল্য দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ম্যানিলায় আসিয়ান সম্মেলনের এক ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি চুক্তির জন্য আকুতি মিনতি করছে তেহরান। চুক্তির বিষয়ে তাদের হুঁশ ফেরা দরকার। জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাইদ ইরাভানি পাল্টা জবাবে বলেছেন, চুক্তির সব ধরনের সম্ভাবনা ভেস্তে দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। হামলা এবং চুক্তি একমুখে দুই কথা বলে নিজেদের আদর্শের জায়গা ঠিক রাখতে পারেনি ওয়াশিংটন, এমন অভিযোগও করেন ইরানি দূত। এই পরিস্থিতিতে ইরাকের প্রধানমন্ত্রী আলী জাইদি তেহরান সফর করছেন। তবে ইরানের এত শক্তির পেছনে সহায়তা দিচ্ছে রাশিয়া, এমন চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দাদের দাবি, গেল মার্চে সৌদি আরবের রিয়াদ এবং ইরাকে অবস্থিত মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর অফিসে ড্রোন হামলা চালায় ইরান। ওই হামলায় প্রযুক্তিগত এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছিল রাশিয়া। এ বিষয়টি আবারও প্রমাণ করে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে ইরান শুধু একাই লড়াই করছে না, প্রযুক্তিগত এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে চীন ও রাশিয়া। সরাসরি না হলেও পেছন থেকে সহায়তা করছে তারা। এদিকে সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে দেশ দুটি। এ চুক্তির ফলে ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সমৃদ্ধ করার সুযোগ পাবে। যদিও এই চুক্তিটি ইসরায়েল এবং মার্কিন কিছু আইন প্রণেতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের আশঙ্কা, বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে সৌদি আরব ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে। ব্যবসায়িক উদ্দেশ্য সাধনে ট্রাম্প প্রশাসন এই চুক্তির দিকে ঝুঁকলেও বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের হুমকির মধ্যে পড়তে পারে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র ভারতের রাজধানী দিল্লি। ককরোচ জনতা পার্টি, সিজেপি সহ হাজার হাজার ছাত্র ও সাধারণ মানুষ দিল্লির যন্তর মন্তর ও তার আশেপাশের রাস্তায় অবস্থান নিয়ে আছে। দিল্লির বাইরেও ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে মুম্বাই, পাটনা, বেঙ্গালুরু, কলকাতা ও হায়দ্রাবাদ সহ ভারতের বেশ কয়েকটি বড় বড় শহরে। চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে এতে ভারতের বিভিন্ন প্রদেশের তারকা অভিনেতা অভিনেত্রীদের সমর্থন। মোদী সরকার কয়েকবার আলোচনার প্রস্তাব দিলেও ছাত্ররা সাফ জানিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরই কেবল নিরপেক্ষ ভেন্যুতে হবে আলোচনা। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। দৃশ্যটি অনেকের কাছে খুব চেনা মনে হতে পারে, যেন বাংলাদেশে জুলাই বিপ্লবের সময় সহযোদ্ধাকে ছাড়িয়ে নেয়ার আলোচিত ঘটনার পুনরাবৃত্তি। অবশ্য সময়ের পরিক্রমায় এবার মাস ঠিক থাকলেও পাল্টে গেছে স্থান, কাল, পাত্র। ভারতের মুম্বাইয়ের রাজপথে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনে এই কাণ্ডে আলোড়ন ফেলেছেন রিয়া আহির, যিনি পেশায় একজন মডেল, অভিনেত্রী এবং উদ্যোক্তা। ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনের কেন্দ্রস্থল দিল্লির যন্তর মন্তর ক্রমেই তেজ বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যা। বুধবারের তুলনায় ভিড় বেড়েছে ঐতিহাসিক ওই ময়দান আর আশপাশের এলাকায়। এতে যান চলাচল বন্ধ করে রাস্তায় ব্যারিকেড তুলে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। বিচ্ছিন্ন সহিংসতার অভিযোগও উঠেছে এই গণজমায়েতের বিরুদ্ধে। অবশ্যই জোরদার উত্তরও দিয়েছেন সিজেপির প্রধান অভিজিৎ দীপক। আন্দোলনে অনুপ্রবেশের অভিযোগ তুলে তিনি বলেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না। আমরা এখানে 1 মাস ধরে শান্তিপূর্ণভাবে বসে আছি এবং এর আগে এমন কিছুই ঘটেনি। এখন যেহেতু আন্দোলনে গতি পেয়েছে, অভিযোগ উঠেছে সহিংসতায় উস্কানি দিতে বিজেপি কর্মীদের পাঠানো হচ্ছে। পুলিশ এখানে ট্রাক ভর্তি পাথর নিয়ে আসে এবং তারপর বিজেপির গুন্ডারা এসে পাথর ছোড়ে এবং সিজেপি সমর্থকদের বদনাম করে। প্রশ্নপত্র ফাঁসের বিচার করতে দ্রুত বিচার আদালত গঠনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সে প্রধানমন্ত্রী লিখেছেন, তরুণদের ভবিষ্যতের সুরক্ষা দেয়াই সরকারের প্রধান অগ্রাধিকার। এজন্য প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কঠোর শাস্তি দিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ঘরে বা বাইরে যে কোনো জায়গায় বসার জন্য সিজেপির কাছে প্রস্তাবও পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ শুরু করেছেন একাধিক মন্ত্রী। অবশ্য প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। এমন পরিস্থিতির জন্য খোদ মোদীকে দায়ী করেছেন তিনি। अगर किसी ने मजबूर किया है या किसी ने ये वातावरण तैयार किया है, ये प्राइम मिनिस्टर ने किया है। শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন দিয়ে টানা দ্বিতীয় দিন পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছে বিরোধী দল। এতে ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী জোটের নেতারা। স্বল্প দূরত্বে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করে বিরোধী দলের বিরুদ্ধে পরিস্থিতির ফায়দা নেওয়ার অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন জোট এনডিএর নেতারা। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে আদালত চত্বরেই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বিশৃঙ্খল পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট সহ দিল্লির অন্তত 16টি মেট্রো স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ বিষয়ে হস্তক্ষেপ করা হবে বলে সতর্ক করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। যদিও বুধবার শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন নিয়ে শুনানিতে অনীহা জানিয়েছিলেন তিনি। এদিকে শুক্রবার কলকাতার কলেজ স্ট্রিট থেকে একটি শান্তিপূর্ণ মিছিলের অনুমতি চেয়ে ইমেইলে প্রাপ্তি স্বীকার করেছে পুলিশ, যেখানে স্থানীয় সময় বিকাল 4টায় সর্বোচ্চ 1500 মানুষ নিয়ে মিছিলের অনুমতি চাওয়া হয়েছে। যদিও ভিন্ন ভিন্ন নামে একাধিক ব্যক্তির কাছ থেকে ইমেল পাওয়া গেছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এর জেরে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কারাগারের নিরাপত্তায় সাধারণত ব্যবহার করা হয় উঁচু দেয়াল, কাঁটাতারের বেড়া কিংবা সশস্ত্র প্রহরা। কিন্তু এবার সেই পরিচিত ধারণাকে ছাপিয়ে এক ভয়াবহ পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। হামাস সদস্যদের আটক রাখা একটি উচ্চ নিরাপত্তা কারাগারের চারপাশে কুমির রাখার উদ্দেশ্যে পরীক্ষা খনন কাজ শুরু করেছে তারা। অমানবিক এই উদ্যোগ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। হিজর জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেতজিয়ত কারাগারের একটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট অংশে কুমির রাখার লক্ষ্যে পরীক্ষা খননের কাজ শুরু হয়েছে।
ওই অংশে মূলত হামাস সদস্যদের বন্দী রাখা হয়। বিতর্কিত এই উদ্যোগ ঘিরে ইসরায়েলের নিরাপত্তা নীতি, মানবাধিকার পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, নেগেভ মরুভূমিতে অবস্থিত কেজিয়ত কারাগারের একটি বিশেষ উইংয়ের চারপাশে প্রায় 170 মিটার দীর্ঘ পরিখা খনন করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, পরিখাগুলো কারাগারের ভেতরের অংশে নির্মাণ করা হচ্ছে, ফলে বাইরে থেকে এগুলো দেখা যাবে না। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ও কুমিরের জন্য নির্ধারিত পরিখা নির্মাণের কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রী ইদিত সিলমানের সাম্প্রতিক এক সিদ্ধান্তের পর এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে। গত সপ্তাহে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করে নীল নদের কুমিরকে গৃহপালিত বন্য প্রাণী হিসেবে শ্রেণীবদ্ধ করার সিদ্ধান্ত নেন। এরপর জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের দপ্তর জানায়, সিলমানের ওই সিদ্ধান্তের ফলে কারাগারে কুমির রাখার প্রকল্পটি বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ এই প্রকল্পের কুমিরগুলোর আবাসন, পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ একটি পৃথক পরিকল্পনা প্রণয়ন করেছে। কারারক্ষীদের কুমির সামলানোর জন্য এরই মাঝে বিশেষ প্রশিক্ষণও দেয়া হচ্ছে। পুরো প্রকল্পের জন্য প্রায় 6.3 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ আনুমানিক 78 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। এই পরিকল্পনা ইসরায়েলের ভেতরের বিতর্কের জন্ম দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইসরায়েলের নেচার অ্যান্ড পার্কস অথরিটি এ বিষয়ে জরুরি বৈঠক করে কারাগারে কুমির রাখার সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছে। কেজিয়ত কারাগার দীর্ঘদিন ধরেই গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীর থেকে আটক ফিলিস্তিনিদের রাখার জন্য ব্যবহৃত হয়ে আসছে। এটি ইসরায়েলের সবচেয়ে বড় কারাগারগুলোর একটি। 2023 সালের 8 অক্টোবরের পর থেকে হামাসের সামরিক শাখার নুকবা ইউনিটের সদস্য সন্দেহে শত শত ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে এখানে আটকে রাখা হয়েছে। মূলত তাদের ঘিরেই রাখা হবে এসব কুমির। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এর আগে কেজিয়ত কারাগারের ভিডিও প্রকাশ করেছিলেন। সেই ভিডিওতে ফিলিস্তিনি বন্দীদের চলাচলে কঠোর বিধিনিষেধ, পর্যাপ্ত খাবার ও আবাসন সংকটের চিত্র তুলে ধরা হয়। তা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ব্যাপক উদ্বেগ জানায়। ফিলিস্তিনি বন্দী সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি কারাগারগুলোতে আটক ফিলিস্তিনির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাদের তথ্য মতে 2023 সালের অক্টোবরের আগে যেখানে বন্দী সংখ্যা ছিল প্রায় 5250, বর্তমানে তা 9600 ছাড়িয়েছে, যা প্রায় 83% বৃদ্ধি নির্দেশ করে। এই প্রেক্ষাপটে কেজিয়ত কারাগারকে ঘিরে কুমির রাখার পরিকল্পনার খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। একদিকে যখন ভয়াবহ দাবানলে পুড়ে ছারখার হচ্ছে দক্ষিণ ইউরোপের ফ্রান্স থেকে স্পেন, উত্তর আমেরিকার দেশ কানাডা ও তুরস্ক, তখন পৃথিবীর আরেক দিকে চলছে ভিন্ন রূপের তাণ্ডব। রেকর্ড বৃষ্টিপাত আর আকস্মিক বন্যায় বিপর্যস্ত দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ এশিয়া। একই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রকৃতির এমন বিপরীতমুখী রূপ জলবায়ু পরিবর্তনের এক আশঙ্কাজনক বার্তা দিচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সঞ্জিদা ইসলাম তন্ডির ডেস্ক রিপোর্ট। ঘন সবুজ জঙ্গলের ওপর বিশাল ধোঁয়ার কুণ্ডলী ঘিরে বিমানের ওড়াউড়ির এমন দৃশ্যে প্রথমেই মনে হতে পারে, আবারও কি যুদ্ধ বাঁধল কোথাও? শক্তিশালী আগ্নেয়াস্ত্রের আঘাতে কি জ্বলছে পুড়ছে? বিপর্যয়ের হাতছানি কোন দেশে? মানবসৃষ্ট অস্ত্রের বিস্ফোরণ না হলেও একে এক প্রকার যুদ্ধই বলা যেতে পারে, যদিও লড়াইটা কোনো যুদ্ধবাজের বিরুদ্ধে নয়, বরং মহাশক্তিশালী প্রকৃতির বিরুদ্ধে। বনাঞ্চলে আগুনের এমন তাণ্ডব চলছে কোথায়? দাবানলের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকা এই জঙ্গলের অবস্থান দক্ষিণ পশ্চিম তুরস্কে। ধোঁয়ার কুণ্ডলী ঘিরে ঘুরতে থাকা বিমানগুলো থেকে পানি ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তীব্র তাপপ্রবাহ এবং চরম শুষ্ক আবহাওয়ার কারণে চলতি মাসের শুরু থেকে তুরস্কের বিভিন্ন প্রদেশের বনাঞ্চলে দফায় দফায় আগুন জ্বলে উঠছে, ছড়িয়ে পড়ছে দাবানল। উজাড় হচ্ছে শত শত একর বনভূমি আর কৃষিজমি, পুড়ে ছাই হচ্ছে মাইলের পর মাইল এলাকায় থাকা বসতবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠান। বনাঞ্চলের কাছাকাছি থাকা বেশ কয়েকটি গ্রাম এবং পর্যটন এলাকা থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দাবানলের ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন ফ্রান্সের বাসিন্দারা। দক্ষিণ ফ্রান্সে প্রখর তাপপ্রবাহে শুকিয়ে যাওয়া হাজার হাজার হেক্টর বন মুহূর্তেই ছাই হয়ে গেছে দাবানলে। আগুন নেভাতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রায় 800 ফায়ার ফাইটার। তবে আগুন ছড়িয়ে পড়তে ভূমিকা রাখছে বাতাসে ভাসমান আগুনের ফুলকি আর চরম শুষ্ক আবহাওয়া। একই চিত্র স্পেনেও। ভয়াবহ দাবানলে পুড়ে গেছে দেশটির গুয়াদালাখারা প্রদেশের 32,000 হেক্টরেরও বেশি এলাকা। চরম তাপপ্রবাহের মাঝেই জীবন বাঁচাতে নিজেদের শহর রক্ষা করতে নেমে পড়েছেন সাধারণ মানুষ। সেনাবাহিনী আর আধুনিক প্রযুক্তি পৌঁছানোর আগেই ট্র্যাক্টর আর ওয়াটার ট্যাঙ্কার নিয়ে মাটি চষে আগুনের গতিপথের মোড় ঘুরিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। গাছের পোড়া ছালগুলো ঝরে পড়ছে। এগুলো বাতাসের তোড়ে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত উড়ে যেতে পারে, আর শুকনো ঘাসের উপর পড়া মাত্রই আগুন ধরে যায়। সময় মতো নেভাতে না পারলে এই আগুন কতটা ভয়াবহ রূপ নেবে তা কল্পনাও করা যায় না। প্রতিবেশী ইতালির সিসিলিতে দাবানলে ধ্বংস হয়ে গেছে জলপাই বাগান। কয়েক প্রজন্মের রক্তঘামে ভেজা ফসল কয়েক ঘন্টার তাণ্ডবে পুড়ে ছাই হয়ে গেছে, যা বিপন্ন করে তুলছে স্থানীয় কৃষকদের ভবিষ্যৎ। ফায়ার ব্রেক সহ সব ধরনের পূর্ব প্রস্তুতি আমাদের ছিল, কিন্তু বাতাসের গতি এত বেশি ছিল যে আগুনের তীব্রতার কাছে আমরা হেরে গেছি। প্রায় 8 মিটার চওড়া ফায়ার ব্রেক পার হয়ে আগুন নিমিষেই আমাদের জলপাই বাগানে ছড়িয়ে পড়ে। চোখের সামনে সব ছাই হয়ে গেল, কিন্তু কিছুই রক্ষা করার উপায় ছিল না। উত্তর আমেরিকার দেশ কানাডাও জ্বলছে। দাবানলের ঘন ধোঁয়া কানাডা মার্কিন সীমান্ত এলাকার আকাশ ঢেকে ফেলেছে। বর্তমানে 900টিরও বেশি দাবানল সক্রিয় রয়েছে কানাডায়। 2026 সালের শুরু থেকে সেখানে প্রায় 4000 বার দাবানল জ্বলে ওঠার ঘটনা ঘটেছে, যা 33 লক্ষ হেক্টরেরও বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে। উত্তর আমেরিকা যখন জ্বলছে তখন ভারী বৃষ্টিতে তোলপাড় দক্ষিণ আমেরিকা। এতে গত 2 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে পড়েছে চিলি। টানা বৃষ্টির কারণে আকস্মিক পাহাড়ি ঢলে তলিয়ে গেছে একের পর এক গ্রাম। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েছেন লক্ষাধিক মানুষ। বাধ্য হয়ে জরুরি অবস্থা জারি করেছে সরকার। বন্যার সাথে লড়ছে দক্ষিণ এশিয়াও। ভারতের আসাম, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা 50 ছাড়িয়েছে। শুধু আসামেই চলতি সপ্তাহে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে প্রাণ গেছে অন্তত 26 জনের। প্রবল বৃষ্টিতে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে সৃষ্টি হয়েছে মারাত্মক বিপর্যয়। পাহাড়ি ঢল ও ভূমিধসে বন্ধ হয়ে গেছে জম্মু শ্রীনগর মহাসড়ক। আটকা পড়েছে কয়েকশো পর্যটক। অন্যদিকে জুলাই মাসে রেকর্ড পরিমাণ তুষারপাতে ঢেকে গেছে আর্জেন্টিনার পার্বত্য অঞ্চল। 3 মিটার পর্যন্ত পুরো তুষার জমে স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা। আটকা পড়া মানুষদের উদ্ধারে নেমেছে বিশেষ সামরিক যান। আবহাওয়াবিদদের মতে এল নিনোর প্রভাবেই মহাসাগরে অতিরিক্ত উষ্ণতা বায়ুমণ্ডলে এমন অস্বাভাবিক বিপর্যয় সৃষ্টি করেছে। আবহাওয়াবিদদের মতে এল নিনোর প্রভাবেই মহাসাগরের অতিরিক্ত উষ্ণতা বায়ুমণ্ডলে এমন অস্বাভাবিক বিপর্যয় সৃষ্টি করছে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাশিয়ার গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব এবং জ্বালানি লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের খার্কিভ ও জাপোরিজিয়া অঞ্চলে 2টি গুরুত্বপূর্ণ বসতি দখলের দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বাহিনী খার্কিভ ও জাপোরিজিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ইউক্রেনের কয়েকটি সামরিক নৌঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে। একই সময়ে কৃষ্ণসাগর এবং ক্রিমিয়া অঞ্চলে ইউক্রেনের অন্তত 80টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। তবে পাল্টা আঘাত হানারও দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানিয়েছেন রাশিয়ার ক্রাসনোদার ও স্ট্যাভরোপোল অঞ্চলে তাদের ড্রোন, পার্টস ও সরঞ্জাম সরবরাহকারী মূল লজিস্টিক সেন্টারে নিখুঁত হামলা চালায় ইউক্রেন। জেলেনস্কি আরও দাবি করেছেন রাশিয়ার একাধিক তেল ডিপোর পাশাপাশি কৃষ্ণসাগর ও আজব সাগরে অবস্থিত রাশিয়ান তেল ট্যাঙ্কার এবং পণ্যবাহী জাহাজেও সফল আঘাত এনেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।